বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আজ থেকে আমাদের শুরু হবে আমাদের রিভিশন ক্লাসগুলো। আমরা প্রথমেই শুরু করব আমাদের যে সিলেবাসের প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হলো চতুর্থ অধ্যায়। এখান থেকে আমরা রিভিশন ক্লাস শুরু করব। এই অধ্যায় নিয়ে তোমাদের হয়তো অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে, তো সেই আমি আশা করব আজকের এই ক্লাসটা হওয়ার পরে তোমাদের এই সমস্যাগুলো ইনশাল্লাহ আর থাকবে না। আমি প্রথমে এখানে আমরা বিভিন্ন উদ্ভিদ নিয়ে এখানে আলোচনা করি। সাধারণত এই অধ্যায়ে বিভিন্ন উদ্ভিদ নিয়ে আমরা আলোচনা করি। দেখা যায় যে উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কেও আমরা এখানে আলোচনা করি। এখানে আজকে আমরা জানবো একটা সপুষ্পক উদ্ভিদকে আমরা এখানে আদর্শ একটা উদ্ভিদ হিসেবে কল্পনা করে সেখানে উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। কয়েকটি অংশ, কি কি অংশে ভাগ করা হয়েছে তা আমরা এখানে কিছু না, জাস্ট একটা উপকরণ হিসেবে বা আমরা বলতে পারি যে আমাদের জানার জন্য আমরা এখানে একটা ছবি আমরা এখানে আঁকালাম। তারপরেও আমরা উপকরণ দেখতে পাবো। তোমরা আমার সঙ্গে চেষ্টা করবে বিভিন্ন রকমের সমস্যা থাকলেও সেগুলো তোমাদের সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আজকে এখানে আমাদের প্রথমে আছে কি উদ্ভিদগুলোকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি জানার জন্য আমরা উদ্ভিদকে দুটো ভাগে আমরা ভাগ করেছি। আচ্ছা, উদ্ভিদ দুটো ভাগে ভাগ করেছি কিসের উপর ভিত্তি করে সেটা আমরা প্রথমে জানবো। আমাদের এখানে উদ্ভিদগুলোকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হলো আবৃতবীজি। আচ্ছা, এই আবৃতবীজি উদ্ভিদগুলোকে আমরা আবারও এটাকে বিভিন্ন ভাগে আমরা দেখতে পাবো। এখন আমরা আবৃতবীজি উদ্ভিদের ভেতরে আর নগ্নবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্যটা এখানে লাগবে না, শুধু লাগবে নগ্নবীজি উদ্ভিদ, আবৃতবীজি উদ্ভিদ কাকে বলে এটা আমরা জানবো এখানে। আর জানবো একটা আদর্শ উদ্ভিদের বিভিন্ন অংশ। একটা উদ্ভিদের বিভিন্ন অংশ বলতে আমি তোমাদেরকে এখানে একটা উদ্ভিদের ছবি এখানে প্রথমেই আমি দাগালাম তোমাদের জানার জন্য বা জ্ঞাতার্থে। আমি পূর্বে এটাকে এখানে অঙ্কন করিনি, আমি তোমাদের সামনে এটা অঙ্কন করলাম। প্রথমে বলে নিই আমাদের কি পড়তে হবে এ অধ্যায় থেকে। একটি সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এটি সপুষ্পক উদ্ভিদ কেন বলা হচ্ছে? সপুষ্পক উদ্ভিদ বলা হচ্ছে কারণ এখানে কি ফুল উৎপন্ন হয়, সেজন্য আমি এটাকে বলছি কি সপুষ্পক উদ্ভিদ। তারপর এখানে যেটা আছে তোমাদের উদাহরণ দাও, সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দেওয়া আছে যেগুলো ফুল ফল উৎপন্ন হয়। এখানে আম, জাম, কাঁঠাল, লাউ, ধান ইত্যাদি দেওয়া আছে। এখানে আমরা এই উদাহরণগুলোই জানবো। এই অধ্যায় থেকে নাম এবং উদাহরণটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ এ এই সপুষ্পক উদ্ভিদ কোনটি বলে একটা এমসিকিউ দিয়ে দিল, তখন তোমাকে সবকটা উদ্ভিদের নামই জানতে হবে। আচ্ছা, আবৃতবীজি সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। এই বৈশিষ্ট্যগুলো জেনে তারপর বলতে হবে। আরেকটা কোশ্চেন এখানে চলে আসলো যে আবৃতবীজি উদ্ভিদকে, সপুষ্পক উদ্ভিদকে কেন আমরা উন্নত উদ্ভিদ হিসেবে ধারণা করি? কারণ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আবৃতবীজি সপুষ্পক উদ্ভিদের মধ্যে সবকটি বৈশিষ্ট্য বিদ্যমান, সেজন্য আমরা একে উন্নত উদ্ভিদ হিসেবেই ধরে থাকি। এখন ঠিক ব্যাপারটা এরকম যে যদি বলা হয় যে তোমাকে যে তুমি একটা বলের ছবি দেখাও, বল কেমন হয়, তাহলে নিশ্চয়ই তুমি তোমার দৃষ্টিতে ভালো একটা বল দেখতে কেমন সেই ছবিটাই তুমি আঁকাবা। ঠিক এখানে উদ্ভিদ কিন্তু অপুষ্পকগুলোও কিন্তু উদ্ভিদ, তারপর নগ্নবীজিও কিন্তু উদ্ভিদ, কিন্তু সপুষ্পক উদ্ভিদের গঠন বৈশিষ্ট্যগুলো আমরা বলবো যে সবার দৃষ্টি কেড়ে নেয় বা সবাই আকৃষ্ট হয়, বা উদ্ভিদ বলতে সবার কল্পনায় যেরকম একটা জিনিস চিন্তা করা যায় ঠিক সেরকম বৈশিষ্ট্য ধরে রাখে, সেজন্য আমরা সেটাকে উন্নত বৈশিষ্ট্য বলছি। সেজন্য আবৃতবীজি সপুষ্পক উদ্ভিদের আমরা উন্নত উদ্ভিদ হিসেবে ধারণা করছি। এইটার উত্তরটা তোমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে, এই প্রশ্নটা আসার মতন। তারপর আমি বলবো এখানে একটি সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য। এখানে দেখো প্রথমে দেওয়া আছে কিন্তু কি তোমাদের পাঠ্য বইয়ে বিটপ। আমরা প্রথমে জানবো বিটপটা কি। ঠিক উদ্ভিদের মাটির উপরে যে অংশটুকু থাকে সেটাকে পুরোটাকে আমরা বলছি বিটপ।
মাটির নিচে কিন্তু না, মাটির মূল মাটির মধ্যে অবস্থান করছে, মাটির ওপর থেকে উদ্ভিদের যে অংশটুকু অবস্থান করছে পুরোটাকে আমরা বলছি কি বিটপ। এর মধ্যে কাণ্ড, পাতা, ফুল, ফল অবস্থান করবে এবং প্রত্যেকটা অংশের কাজ করতে হবে। এখানে যেরকম দেওয়া আছে বিটপের মধ্যে কি কি পড়ে, ফুল, বিটি এখানে বলছে, ফুলের পাতার কক্ষে কি কি থাকে সব কিছু এখন বলা হয়েছে। বিটপ, কাণ্ড, পাতা, ফুল, ফল থাকে। কাণ্ডের পর্বে, মধ্যে পর্বে শীর্ষ মুকুল। এখানে দেখতে পাচ্ছ এই যে আমার হাতে একটা উদ্ভিদ দেখছো, এর অগ্রভাগে কিন্তু কচিকা অংশ পাতা রয়েছে, এগুলো হচ্ছে শীর্ষ মুকুল। আবার পাতার কক্ষেও কিন্তু কতগুলো মুকুল উৎপন্ন হচ্ছে, এগুলো হচ্ছে কাক্ষিক মুকুল। তারপরে ফুল রয়েছে, ফল রয়েছে। এখানে ফল মানে আমরা যেটাকে বলছি কি বীজ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি ফল। তাহলে এখানে আমরা উদ্ভিদের বিটপ বলতে যে অংশটাকে বুঝলাম, নিশ্চয়ই তোমাদের সমস্যা হবে না। এটা আমি একটা উদ্ভিদের অংশ, তোমরা একটু ভালো করে দেখে নাও। এখন কাণ্ডের কাজ কি প্রত্যেকটা পড়তে হবে, যে কাণ্ড আসলে উদ্ভিদের শাখা প্রশাখার ভার বহন করে, কাণ্ড পাতা ধারণ করে, তারপরে শাখা প্রশাখা বহন করে, তা এগুলো। তারপরে হচ্ছে পাতার কাজ কি, পাতার কাজ সালোক সংশ্লেষণে পাতা সাহায্য করে। তারপরে পাতার কক্ষে ছোট ছোট কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। ফুল কি করে, প্রজননে সাহায্য করে, পরাগায়ন ঘটায়, ফল উৎপাদন করতে সাহায্য করে। এগুলি হচ্ছে প্রত্যেকটা কাজগুলো পড়তে হয়, বৈশিষ্ট্যগুলো কি, এটা কি এবং এর কাজটা কি, মূলের কাজ কি, ফুলের কাজ কি, ফলের কাজ কি। ফল উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। আচ্ছা, ফল কি করে, ফল আমাদের ক্ষেত্রেও সাহায্য করছে। আমি যদি মরিচ গাছের কথা চিন্তা করি, মরিচের মধ্যেই তো মরিচের বিচিটা থাকে। ওই বিচিটা যখন মরিচটা পরিপক্ক হয়, পেকে যায়, বিচিটা আমরা যখন আবার পাশে মাটিতে ছিটিয়ে দিই, আবার সেখান থেকে গাছ হয়, তাহলে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পড়বো একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ এবং বিভিন্ন অংশের কাজ। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরের অংশে। পরের অংশ দেওয়া আছে একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ। মূলের বিভিন্ন অংশ বলতে আমি কিন্তু প্রথমে তোমাদেরকে বলছি যে আমরা এর আগে কিন্তু দেখেছিলাম আগের ক্লাসে। এখনো আমরা জানবো একটা মূলের বিভিন্ন অংশ। আমি এখানে তোমাদেরকে একটা উদ্ভিদ দেখাচ্ছি, সেই উদ্ভিদের বিভিন্ন অংশ তোমরা দেখতে পাবে। আমার হাতে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছ। আমরা যদি মূলের বিভিন্ন অংশ চিন্তা করি তাহলে দেখতে পাবো ঠিক এরকম। বলতে গেলে আমাদের বইতে একটা ছবি এভাবে দেওয়া আছে, তোমরা সবাই লক্ষ্য করেছো, এরকম ভাবে একটা ছবি দেওয়া আছে। এটা বর্ধিষ্ণু অঞ্চল, এটা মূলত্র অঞ্চল, এটি মূলরম অঞ্চল, এটা হলো স্থায়ী অঞ্চল। এটা কি স্থায়ী অঞ্চল। ভালো করে একটু দেখো, আমি অংশগুলো ভালো করে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন মূলের একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ, এখানে কি লেখা আছে, এখানে যে বিভিন্ন অংশ। প্রথমে স্থায়ী অঞ্চল, এই অংশটাকে আমরা কি বলছি, স্থায়ী অঞ্চল। এটাকে আমরা কি বলছি, এটাকে স্থায়ী অঞ্চল। এটা হচ্ছে কি অঞ্চল, এটা হচ্ছে মূলরম অঞ্চল। মূলরম অঞ্চল, এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। আর এটা হচ্ছে মূলত্র অঞ্চল। তাহলে আমরা মোটামুটি মূলটাকে এরকম ভাবে বিভিন্ন অংশে ভাগ করতে পারি। আমাদের যেটা দরকার সেটা বা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূলের বিভিন্ন অংশ পড়তে হবে, আর এই অংশগুলোর কাজগুলো জানতে হবে। মূলে একটা আদর্শ ছবিটাও কিন্তু দাগানো তোমাদেরকে জানতে হবে। ছবিটা যদি না দাগাতে পারো পরীক্ষাতে কিন্তু এরকম ভাবে জাস্ট একটা ছবি দিবে, বা এরকম ভাবে একটা উদ্দীপক দিতে পারে যে উদ্ভিদের মাটি থেকে পানি এবং খনিজ লবণ আহরণ করে সেই অঙ্গটির বিভিন্ন অংশ চিহ্নিত করো। সেক্ষেত্রে কিন্তু তোমাকে মূলের ছবিটা দিতে হবে, মূলের এই ছবিটা দাগানো শিখতে হবে তোমাকে। তুমি এটাকে পরীক্ষার ভিতরে আমরা কিন্তু আরো সুন্দর করে এটাকে দাগানোর চেষ্টা করব। বিভিন্ন অংশ যাতে আমরা চিহ্নিত করতে পারি সেরকম ভাবে এটাকে আমরা দাগাবো। তারপর এটা হচ্ছে অংশগুলো প্রত্যেকটা চিহ্নিত করতে হবে। তোমাদের অংশগুলো বাদ যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা তোমাদের পরিপূর্ণভাবে পাবে না।
আচ্ছা, এখন একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ বলতে আমরা যা বুঝলাম, স্থায়ী অঞ্চলের কাজ কি, মূলরম অঞ্চল কি করে, খনিজ লবণ এবং পানি আহরণে সাহায্য করে, মূলরম অঞ্চলে কতগুলো রোম থাকে এককোষী, সেগুলো কি করে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, সেগুলো উদ্ভিদকে খনিজ লবণ আর পানি সংগ্রহে সাহায্য করে। বর্ধিষ্ণু অঞ্চলের কাজ মূলকে দৈর্ঘ্যে বৃদ্ধি করা, মূলত্র অঞ্চল মাটি ভেদ করে মূলকে মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে। এই জিনিসগুলো প্রত্যেকটা অংশের নাম, প্রত্যেকটা অংশের কাজ আমাদের জানতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি মূলের প্রকারভেদ। এখন আমরা তো উদ্ভিদটা দেখলাম, আমার হাতে তুমি একটা উদ্ভিদ এক্ষুনি আমি তোমাদেরকে দেখালাম, তোমরা একটু এই উদ্ভিদের দিকে তাকাও, নিশ্চয় দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে মূলের অগ্রভাগে মূলত্র অঞ্চল, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, এটা হচ্ছে মূলরম অঞ্চল। মূলের এই যে অগ্রভাগের আগের অংশটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। তাহলে মূলের বিভিন্ন অংশ আমি তোমাদেরকে এখানে চিহ্নিত করে দিলাম এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ছবিটা কিন্তু আঁকানোর সময়, দাগানোর সময় এরকমভাবে অঙ্কন করতে হবে। আচ্ছা, এরপর আমরা জানবো বিভিন্ন প্রকার মূল। আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ রয়েছে, তো বিভিন্ন রকমের উদ্ভিদ থাকলে এরা কিন্তু সবাই কিন্তু একরকম মূলের বৈশিষ্ট্য বহন করে না, এদের এক একটার মূল এক এক রকমের, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, স্থানিক মূলটা আসলে কি? আমার স্থানিক মূলটা আসলে আমরা যখন ছোলা বীজকে অঙ্কুরিত করি, ছোলা বীজটাকে আমরা যখন পানিতে ভিজিয়ে রাখি, তারপর দেখব বীজটার দুটো বীজপত্র একটু দুজনকে ছেড়ে ঠিক সরে গেছে, তারপর মাঝখান থেকে ঠিক এরকম একটা জিনিস বের হয়ে আসছে, তাই না? একটা নিচের দিকে গেছে আর একটা কি হচ্ছে, এরকম উপরের দিকে চলে গেছে, পাতা শাখা প্রশাখা বের হচ্ছে। এই যে ভ্রূণ মূল থেকে যে মূলটা সরাসরি বেরিয়ে মাটির গভীরে প্রবেশ করলো, সেটা হচ্ছে স্থানিক মূল। সেটা কি? স্থানিক মূল। আচ্ছা, এখানে বলেছে স্থানিক মূলটা কি, এটাকে বলতে হবে স্থানিক মূলটা কি। আর বলছে এখানে ভিতরে শাখা প্রশাখা বিস্তার, এবং এটা কিন্তু মাটির নিচে শুধু প্রবেশই করবে না, শাখা প্রশাখাও বিস্তার করবে। উদাহরণ, স্থানিক মূল কোন কোন উদ্ভিদে থাকে এটা কিন্তু তোমাদের জানতে হবে। এখানে আছে স্থানিক মূলের ক্ষেত্রে আছে কি, মূলা, আম, জাম, মরিচ, সরিষা। আমরা সাধারণত বলে থাকি যে দ্বিবীজপত্রী উদ্ভিদে স্থানিক মূলটা থেকে থাকে। তারপর বলছে এখানে দেখো, এখানে বিভিন্নভাবে বৈশিষ্ট্যগুলো আরও দেওয়া আছে স্থানিক মূলের বৈশিষ্ট্য, কীরকমভাবে এটা বৃদ্ধি পায়, কীরকমভাবে শাখা প্রশাখা উৎপন্ন করে, এগুলো আমাদের জানতে হবে আমাদের এমসিকিউ এবং স্থানিক মূলের বৈশিষ্ট্যের জন্য। কিন্তু 1 মার্কের একটা প্রশ্ন তোমাদেরকে এখানে পড়তে হবে, স্থানিক মূল কাকে বলে, স্থানিক মূল কাকে বলে। তারপর চলে আসো, এখানে আছে অস্থানিক মূল। অস্থানিক মূল হচ্ছে এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না পেয়ে কাণ্ড পাতা থেকে উৎপন্ন হয়। আমি যদি বলতে পারি কাণ্ড পাতা থেকে উৎপন্ন হয়, পাতা থেকে, তোমার নিশ্চয় পাথরকুচি পাতা দেখেছো, পাথরকুচি পাতাটা কেমন? পাথরকুচির পাতাটা কিন্তু আসলে, পাতাটাকে যদি আমরা মাটির মধ্যে ফেলে রাখি তাহলে কি হবে, পাতাটা থেকে কতগুলো মূল বেরিয়ে আসবে। পাথরকুচি পাতাটাকে আমরা যদি এরকম ভাবে, পাথরকুচি পাতাটা তো আসলে এরকম, তাই না? এরকম না পাথরকুচি পাতাটা? এরকম। আমি যদি মাটির মধ্যে এটাকে যদি এরকম ভাবে ফেলে রাখি, মাটির মধ্যে আমি এরকম ভাবে ফেলে রাখলাম পাতাটাকে, কি হবে, কয়েকদিন পর দেখবো এই অংশগুলো থেকে কতগুলো মূল বেরিয়ে আসছে, এরকম কতগুলো মূল বেরিয়ে আসবে, এরকম থেকে কতগুলো মূল বেরিয়ে আসবে, আর এখানে কতগুলো গাছ, ছোট ছোট কতগুলো গাছ এখান থেকে বের হবে, এবং আস্তে আস্তে পাতাটা শুকিয়ে যাবে, গাছগুলো বড় হবে। এরকমই তো হয়ে থাকে, তাই না? তাহলে দেখো এখানে বলেছে, এখানে যে যেসব মূল থেকে উৎপন্ন না হয়ে কি হয়, কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়, সেগুলো কি আমরা বলছি, এগুলো হচ্ছে তোমার অস্থানিক মূল। অস্থানিক মূলকে আমরা আবার গুচ্ছ মূল আর অগুচ্ছ মূল দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা পাতা থেকে যেটা বের হয় সেটাও আমরা বললাম। আমরা যদি বলি এখন গোলাপ গাছের কাণ্ড কেটে আমরা মাটিতে লাগিয়ে দিলাম, তারপর কিছুদিন মাটিতে ভেজা ভেজা রাখলাম, পানি দিলাম, তারপর দেখলাম কি আস্তে আস্তে ওখান থেকে কি বের হচ্ছে, ওখান থেকে অস্থানিক মূল বের হচ্ছে। তারপর তোমরা আরও জানো, আদাটা মাটির মধ্যে নিচে অবস্থান করে, তারপর কি হয়, আদা থেকে কতগুলো কি বের হয়, অস্থানিক মূল বের হয়ে আসে। ঠিক এরকম
তারপর এখন গুচ্ছমূল। তোমরা গুচ্ছমূলের ক্ষেত্রে গুচ্ছমূলের বৈশিষ্ট্য আমি বলি। গুচ্ছমূল সাধারণত এক জায়গা থেকে অনেকগুলো মূল এরকমভাবে গুচ্ছাকারে বের হয়। আমি একটা উদ্ভিদ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার কাছে একটা উদ্ভিদ রয়েছে, দেখো এখানে ঘাস জাতীয় একটা উদ্ভিদ, এটা আমার হাতে রয়েছে। দেখো ঘাস জাতীয় একটা উদ্ভিদ, এটা দেখো এই উদ্ভিদের ফুলটা নিশ্চয় তোমরা দেখেছো, দেখো একটু। আর এই এই উদ্ভিদের পাতাটা ঠিক এরকম, মূলটা ঠিক এরকম, গুচ্ছমূল। এখানে গুচ্ছমূলে বৈশিষ্ট্য দিয়েছে ধান, বাঁশ, এই উদ্ভিদগুলোতে সাধারণত ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করা দেখা যায় যে গুচ্ছমূল উৎপন্ন হয়েছে। আর কাণ্ডের নিচ থেকে একগুচ্ছ মূল সৃষ্টি হয় গুচ্ছমূল। ভ্রূণমূল ভ্রূণমূল নষ্ট হয়ে যে স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। আচ্ছা, মানে ভ্রূণমূলটা নষ্ট হয়ে এই যে যখন একটা একটা বীজ অঙ্কুরিত হয়ে উপর দিকে কাণ্ড উৎপন্ন হচ্ছে, আর ভ্রূণমূল, এই ভ্রূণমূলটা আস্তে আস্তে কি হয় তখন নষ্ট হয়ে ওখান থেকে অনেকগুলো মূল উৎপন্ন হয়, সেটাই হচ্ছে আমরা কি বলছি গুচ্ছমূল। এখন আমাদের যেটা পড়তে হবে এখান থেকে সেটা হলো এই উদ্ভিদের নামগুলো, যে গুচ্ছমূল কোন উদ্ভিদে অবস্থান করে বা কোন উদ্ভিদে আমরা গুচ্ছমূল দেখতে পাই। তখন কিন্তু আমাদের এইগুলো নাম বলতে হবে, যেমন বাঁশ বললাম আমি, ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদে আমরা গুচ্ছমূল দেখতে পাই। আবার বলছে যেই স্থান থেকে এরা গুচ্ছমূল, ভ্রূণমূল নষ্ট হয়ে যেই স্থান থেকে সেই স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। সুপারি, ধানের ক্ষেত্রেও কি হয় গুচ্ছমূল উৎপন্ন, তাহলে সব কটা উদ্ভিদের নামই আমাদের জানতে হবে। এখন অগুচ্ছমূল, যেগুলো গুচ্ছ নয় সেই মূলগুলোকে আমরা কি বলবো, সেই মূলগুলোকে আমরা বলবো অগুচ্ছমূল। যেগুলো গুচ্ছ নয়, অগুচ্ছ মানে কি, এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না। মানে এখন তুমি চিন্তা করো বট গাছের কথা, তুমি একটু চিন্তা করো তো, বট গাছ এরকম ভাবে অবস্থান করছে, বট গাছ, বট গাছের অনেক শাখা পোশাক এরকম ভাবে অবস্থান করে, তাই না? আর এগুলো থেকে জায়গায় জায়গায় কাণ্ড থেকে কতগুলো মূল মাটিতে ঝুড়ে ঝুড়ে নামে, এগুলো কিন্তু আসলে অগুচ্ছ মূল। এগুলো কিন্তু অনেক অনেক ফাঁকা ফাঁকা করে অবস্থান করছে, এটাকে আমরা বলতে পারি কিন্তু অগুচ্ছ মূল। যেমন আবার কেয়া গাছ আছে, এর আমাদের দেশে সাধারণত হয় না কেয়া গাছটা, অনেকে শৌখিনভাবে এই কেয়া গাছটাকে বাড়িতে লাগিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগায়, সেক্ষেত্রেও আমরা দেখতে পাই। তো আমি তোমাদেরকে দেখাবো আসলে কেমন আসলে এই কেয়া গাছের মূলটা। এই ঠেস মূল, কেয়া গাছে কিন্তু ঠেস মূল থাকে। কেয়া গাছটা ঠিক এরকম ভাবে অবস্থান করে। কেয়া গাছটা ধরো এরকম ভাবে একটু আখের, অনেকটা বলতে পারি আমরা আখের গাছের মতো, আর এরকম ভাবে কতগুলো মূল এরকম ভাবে মাটিতে ঠেস দিয়ে গাছটাকে একটু তোমার কি করে, গাছটাকে একটু তোমার আমরা যেটা বলি সাপোর্ট দেয় বা গাছটাকে একটু ধরে রাখে, সেটাকে আমরা কি বলি ঠেস মূল। ভালো করে দেখো আমি কেমন দেখালাম। ঠেস মূলটা সাধারণত এরকম মাটিতে এরকম ভাবে অবস্থান করে এই কাণ্ডের গা দিয়ে এরকম দূরে দূরে কতগুলো মূল বের হয়, আর মাটিতে চলে যায়, মাটির সঙ্গে আটকায় রাখে উদ্ভিদটাকে, কিছুটা হলেও সাপোর্ট দেয়, সেটাকে আমরা কি বলছি ঠেস মূল। কেয়া গাছে দেখা যায় ঠেস মূল, স্তম্ভমূল দেখা যায় বট গাছে, এগুলো আমরা বলছি কি ঝুড়ি, বটের ঝুড়ি মূল বলছি, স্তম্ভমূল না বলছি ঝুড়ি মূল। এগুলো আসলে কিসের উদাহরণ, এগুলো হচ্ছে আমরা বলছি অগুচ্ছ মূলের উদাহরণ। এখন আমরা জানবো বিভিন্ন, আচ্ছা মূল নিম্নলিখিত কাজ সমূহ করে থাকে, মূলের কাজগুলো, মূল কি কি কাজ করে। আমরা স্বাভাবিকভাবে বলতে পারি মূল উদ্ভিদকে মাটির সঙ্গে ধরে রাখে, উদ্ভিদের পানি, খনিজ লবণ আহরণে সাহায্য করে। তারপর কি করে, উদ্ভিদের বিভিন্ন অংশ, যেমন হচ্ছে আমরা বলছি যে উদ্ভিদের কতগুলো মূলরমে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেগুলো উদ্ভিদের আত্তীকরণে বা বলছি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সাহায্য করছে। এগুলো সচরাচর কথা আমরা বলতে পারি যেগুলো মূলের কাজ। এখন কাণ্ডের বিভিন্ন অংশ নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা মূলটা পড়লাম, মূল কত প্রকার পড়লাম, মূলের কাজ পড়লাম, এখন হলো কাণ্ড। কাণ্ড কত প্রকারের আমাদের জানতে হবে। আমাদের কিন্তু বারবার করে আমি বলছি এই অধ্যায় থেকে আমাদের সংজ্ঞাগুলো আর উদাহরণ আর নামগুলো, কোন উদ্ভিদের মূল কেমন, কোন উদ্ভিদের কাণ্ড কেমন, এই উদাহরণগুলোই আমাদের বেশি ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ অ্যান্সার করার জন্য।
কারণ এগুলো থেকে, এই অধ্যায়গুলো থেকে অনেক এমসিকিউ হয়, যেটা আমরা শুধুমাত্র একটু কি বলবো যে লক্ষ্য করে যদি একটু পড়া যায় তাহলে এমসিকিউগুলো আমাদের কাছে খুবই সহজ। আচ্ছা, এখন আমরা কাণ্ডের বিভিন্ন অংশ নিয়ে আমরা একটু কথা বলবো। কাণ্ড সম্পর্কে তোমাদেরকে আমি আগেই বলেছি যে কাণ্ডের কি কি থাকবে। খুব সহজ একটা জিনিস, যেমন এটা একটা কাণ্ড, একটা উদ্ভিদের কাণ্ড, ভালো করে লক্ষ্য করো। এখানে কি রয়েছে, এই যে দেখো নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু পাতাগুলো বেরিয়েছে, তাই না? এখান থেকে পাতা, এখান থেকে পাতা, এখান থেকে পাতা বেরিয়েছে, এখান থেকে পাতা বের হয়েছে। তাহলে কি এই জায়গাগুলোকে আমরা কি বলছি? পর্ব। আর এই দুটো পর্বর মাঝখানে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো? পর্ব মধ্য, বা মধ্য পর্ব অনেক জায়গায় বলা আছে, পর্ব মধ্য। তারপরে আমরা কি বলছি? মুকুল। মুকুলটা কি? যেটা শীর্ষ মুকুল। একটা মুকুল মানে এই যে অগ্রভাগে অবস্থান করছে শীর্ষ মুকুল। আবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই যে এই দেখো পাতার এই জায়গাটাতে কি রয়েছে, আমি পাতাটাকে ভেঙে ফেলেছি তোমাদের বোঝার জন্য। এই যে পাতার কক্ষে ছোট ছোট কতগুলো কচি পাতা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাক্ষিক মুকুল। তাহলে এটাও কিন্তু আমাদের কাণ্ডেরই কিন্তু একটা অংশ। তাহলে আমরা পড়লাম পর্ব, পড়লাম পর্ব মধ্য, কি পড়লাম? মুকুলটাও আমরা জানলাম। মুকুলটা কি? প্রত্যেকটা কাজ কিন্তু পড়তে হবে। শীর্ষ মুকুল উদ্ভিদকে দৈর্ঘ্যে বৃদ্ধি করতে সাহায্য করে, আর কাক্ষিক মুকুল কাণ্ড শাখার অগ্রভাগে জন্মায়। আমি তোমাদেরকে কাক্ষিক মুকুলটা এই মুহূর্তে দেখালাম। কাণ্ডের শ্রেণীবিন্যাস আমরা এবার জানবো। আমরা যে এত রকমের উদ্ভিদ দেখতে পাই, তাই না? সব উদ্ভিদ কি একই রকম বলো তো? আমরা যদি এখন বলি যে আমার, তুমি যদি বলো যে আমার বাসায় একটা সুন্দর একটা টেবিল আছে বা চেয়ার আছে, তো তোমাকে কেউ যদি বলে এটা কি কাঠ দিয়ে বানানো, তো তুমি বলবে যে এটা নারকেল কাঠ দিয়ে বানানো, সুপারি কাঠ দিয়ে বানানো বলবে। তার মানে কি, তুমি যদি না জানো সুপারি গাছটা কেমন, নারকেল গাছটা কেমন, তাহলে তুমি তো বিশ্বাস করবে যে হ্যাঁ তাহলে বোধহয় তাই। কিন্তু আসলে ওই ওই উদ্ভিদগুলোর কি কোনো কাঠ উৎপন্ন হয়? ওই উদ্ভিদগুলোর সেরকম কোনো কাঠ উৎপন্ন হয় না। কাঠ উৎপাদনকারী উদ্ভিদগুলো একটু আলাদা। আচ্ছা, তা আমরা এখন এই কাণ্ড সম্পর্কে আমরা এখন জানবো। একটি আম গাছের কাণ্ডর কথা তুমি চিন্তা করো। আবার আমার কাছে এখানে আছে দেখো বিভিন্ন রকমের উদ্ভিদের কাণ্ড। আমার হাতে একটা তুলসী গাছ, তাই না? তারপরে একটা অপরাজিতার গাছ আছে আমার হাতে, দেখো একটা অপরাজিতার উদ্ভিদের গাছ আছে। তারপর এখানে একটা সন্ধ্যা মালতী উদ্ভিদের গাছ আছে। তারপরে একটা ছিমের পাতা আছে। তাহলে দেখো আমরা যদি কল্পনা করি, এখানে আমার হাতে আরেকটা উদ্ভিদ আছে, দেখো উদ্ভিদটা অনেক বড়, জানতে হবে তোমাদের, সেজন্য এটা তোমাদের সামনে দেখাচ্ছি। উদ্ভিদটা অনেক বড়, দেখো এটাও তোমাদেরকে আমি পরে বলবো কি জন্য এটা তোমাদের জানতে হবে। তাহলে এই যে উদ্ভিদগুলো, তারপর আমি যদি একটা আম গাছের কথা চিন্তা করি, কাঁঠাল গাছের কথা চিন্তা করি, এগুলোর সব কটার কাণ্ড কি একই রকম? আমি তোমাদেরকে যেগুলো দেখালাম, আর আম গাছ, কাঁঠাল গাছ, তারপর কতগুলো ফুলের গোলাপের গাছ আছে, তারপরে আমাদের আছে জুঁই ফুলের গাছ আছে, তাই না? তাহলে এগুলো কি সব একই রকম? একই রকম না, কিন্তু একটু আলাদা। তো আমাদের এখন আমরা জানবো যে বিভিন্ন রকমের কাণ্ড। এখন সবল কাণ্ড, কতগুলো গাছ আমরা দেখি কি একা একা দাঁড়াতে পারে না, একা একা সুন্দর দাঁড়িয়ে আছে। আম গাছের কথা চিন্তা করো, যখন ছোট থাকে, যখন খুব দুর্বল হয়, তখন আমরা একটা কোনো কিছু দিয়ে দিই, কিন্তু যখন বড় হয়ে যায় তখন এর সঙ্গে কোনো সাপোর্ট প্রয়োজন হয় না। আবার দেখো, আমি যে তোমাদেরকে অপরাজিতার গাছটা দেখালাম, তারপর সিমের গাছটা দেখালাম, এটা কিন্তু একটা কিন্তু আমার কী করে দিতে হয়, গাছগুলো যখন বড় হয় আমরা একটা মাচাং করে দিই, বা আমরা একটা কোনো অবলম্বনের পাশে দিয়ে দিই যেন এটাকে বেশি উপর দিকে উঠতে পারে, মানে দুর্বল প্রকৃতির এই উদ্ভিদগুলো। আচ্ছা, তাহলে সবল কাণ্ডের ভিতরে আমরা দেখো, আমরা বলবো সবল কাণ্ড, দুর্বল কাণ্ড, দুটো ভাগে কাণ্ডকে আমরা ভাগ করেছি। এখন সবল কাণ্ড কোনগুলোকে আমরা বলছি? যে শক্ত, যেগুলো কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি কি এগুলো হচ্ছে সবল কাণ্ড। কিন্তু এর মধ্যে কিন্তু সবাই কিন্তু কাঠ উৎপাদন করে না, কারণ নারকেল গাছ, তাল গাছ এগুলো তো সবল কাণ্ড, কিন্তু এগুলো কি কাঠ উৎপাদন করে না। তবে কি বেশিরভাগ কাঠ উৎপাদনকারী উদ্ভিদগুলোই হচ্ছে কি সবল। আচ্ছা আচ্ছা, তারপরে কি বলছে এখানে, এই সবল কাণ্ডের ভিতরে কতগুলো কি আছে আবার শাখা প্রশাখা উৎপন্ন করে, আবার কতগুলো শাখা প্রশাখা উৎপন্ন করে না। তাহলে যেগুলো শাখা প্রশাখা উৎপন্ন করে না সেগুলোকে আমরা ভাগ করব কি, যেমন নারকেল গাছে কি ডালপালা আছে? শুধু তো বড় বড় পাতা দেখতে পাই আমরা। আচ্ছা, তাহলে ওটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অশাখা।
কি অশাক বলতে পারি, অশাখাকে আমরা এক কথায় বলছি অশাক কাণ্ড। অশাক কাণ্ডের মধ্যে কি আছে? অশাক কাণ্ডের ভিতরে আমরা বলতে পারি নারকেল, সুপারি, তাল, এগুলো হচ্ছে অশাখার ভিতরে। আচ্ছা, আবার শাখান্বিত কাণ্ডের মধ্যে আমরা কোনগুলোকে বলবো? শাখান্বিত কাণ্ড তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের সামনে, জামের গাছ, কাঁঠালের গাছ, আমের গাছ, এগুলো কি শাখান্বিত, সবল কাণ্ড এবং শাখান্বিত। এখন এগুলোর কথা আরেকটু চিন্তা করো তো, এই যে আমরা শাখান্বিত বলছি, সবল বলছি, কিন্তু এগুলোর দূর থেকে তুমি একটা গঠন চিন্তা করবে, এগুলোকে সবার চেহারা কি এক না তো? দেখো দেবদারু নামে একটা গাছ নিশ্চয় তোমরা শুনেছো, দেবদারু। আমরা এখানে বিভিন্ন আকারের উপর ভিত্তি করে এগুলোকে নামকরণ করা হয়েছে। দেবদারু একটা গাছ আছে, এই গাছটা অনেকটা আমরা বলতে পারবো যে গাছটা এরকম, কিন্তু গাছটা যদি আমরা দূর থেকে যদি এটা চিন্তা করি, এটার কিন্তু অনেকটা চেহারা কিন্তু এরকম হয়, মঠের চেহারার মতো আকৃতি হয়, তাই না? দেবদারু এখানে দেখো দিয়েছে মঠ আকৃতির কোনগুলো, এখানে নামগুলো তোমাদের এখানে দিয়ে দিয়েছে। দেবদারু, বিলেতি ঝাউ, এগুলোর কিন্তু চেহারাটা অনেকটা কিন্তু এরকম, ঠিক নিচের দিকের পাতাগুলো কি হয়, একটু প্রসারিত হয়, যত উপরের দিকে যাব পাতাগুলো একটু ছোট ছোট হতে হতে একটা মঠের মতো আকার ধারণ করে, এটা মঠ আকৃতি বলছি আমরা, না? আচ্ছা, তারপর মঠ আকৃতি পরে আসছে কি এখানে গম্বুজ আকৃতির। গম্বুজ আকৃতি বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? গম্বুজের মতো। গম্বুজটা কেমন সেটা আগে চিন্তা করো তো। গম্বুজ, 7 গম্বুজ মসজিদ দেখেছো না? হ্যাঁ, তো 7 গম্বুজ মসজিদের মধ্যে দেখো গম্বুজ আকৃতিটার চেহারাটা কেমন। এখানে কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাড়া মোটা হয় এবং শাখা পোশাক এমনভাবে প্রধান কাণ্ডের সাথে বিন্যস্ত, গাছটি দেখতে গম্বুজের মতো দেখায়। মানে ঠিক আমরা বলছি ঠিক এরকম। দেখো আম গাছের কথা চিন্তা করো তো, আম গাছটাকে যদি আমরা এরকম ভাবে যদি কল্পনা করি আম গাছটাকে, এবং শাখা পোশাকাগুলো এমন ভাবে অবস্থান করে, এটার একটা গম্বুজের মতো আকার ধারণ করে না? এরকম দেখা যায় যে একটা এরকম একটা গম্বুজের মতো একটা আকার ধারণ করেছে, সেজন্য আম গাছকে আমরা বলছি গম্বুজ আকৃতির। এখানে আম, কাঁঠাল, জাম এগুলোর চেহারা মোটামুটি কিন্তু গম্বুজ আকৃতির মতোই হয়, তাই না? আচ্ছা, তারপর আমরা চলে আসবো এখন তৃণকাণ্ড। তৃণকাণ্ড সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদকে আমরা তৃণকাণ্ড বলে থাকি। তৃণকাণ্ড যেসব কাণ্ড পর্ব, মধ্য পর্ব খুবই স্পষ্ট হবে, পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, বাঁশ, আখ ইত্যাদি। বাঁশ গাছ তোমরা সবাই দেখেছো, আখ গাছও তোমরা দেখেছো। এক্ষেত্রে এসব কাণ্ডের পর্ব ফাঁপা বা ভরাট হতে পারে। এখন বলছে বাঁশের ভিতরটা কেমন, ফাঁপা না? এবং বাঁশ গাছের সবচেয়ে পর্ব, মধ্য পর্ব স্পষ্ট বলছে কেন? আমরা বাঁশটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, দেখো এই জায়গাগুলো কিন্তু একটু এরকম, তাই না? এরকম না বাঁশ গাছের ক্ষেত্রে? তাহলে কি, এবং বাঁশের কতগুলো এরকম চিকন চিকন কতগুলো পাতা এরকম এদিক দিয়ে একটু বের হয়, কতগুলো পাতা এরকম বের হচ্ছে, এরকম কতগুলো পাতা বের হচ্ছে, তাই না? কিন্তু দেখো আখের গাছটাও কিন্তু ঠিক এরকম। তাহলে এগুলো কি আমরা বলছি, এগুলো কিন্তু আমরা কাঠ উৎপন্ন করতে পারছি না, তাই না? এগুলো শক্ত আছে, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওরকম ভাবে কিন্তু কাঠ উৎপন্ন করতে পারছি না। কিন্তু এগুলো চেহারাকে আমরা কি বলছি? তৃণকাণ্ড, মানে তৃণ মানে ঘাসের মতো কতগুলো পাতা এদের, সেজন্য তৃণকাণ্ড বলা হচ্ছে। এক্ষেত্রে এসব কাণ্ডের পর্ব ফাঁপা বা ভরাট। বাঁশটাকে কাটলে কি হয়, ভিতরে একটা ফাঁপা অংশ দেখা যাচ্ছে। আবার আখের ক্ষেত্রে কি, আখের ক্ষেত্রে কি ফাঁপা না তো ভরাট। তাহলে এরা ফাঁপাও হতে পারে, ভরাটও হতে পারে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এখন আমি যে উদ্ভিদটা তোমাদের দেখাতে চাচ্ছি, ক্লিপার বা এই দুর্বলের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে। দুর্বলের মধ্যেও কি ভাগ আছে? দুর্বল কাণ্ডের মধ্যে ভাগ হচ্ছে, অনেক কাণ্ডই দুর্বল, কিন্তু সবার দুর্বলতা সব রকম না। কীরকম, কিছু উদ্ভিদের দুর্বল আবার লতানো, কেউ আবার কোন পাশে কোনো কিছু থাকলে বইয়ে উপর দিকে ওঠে, কেউ আবার উপর দিকে উঠতেই পারে না, সে শুধু মাটি দিয়ে চলে যেতে পারে, তাই না? এরকম কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। দেখো ক্লিপার বা লতানো। আমার হাতে যে উদ্ভিদটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে ক্লিপার বা লতানো। দেখো এটা কিন্তু ক্লিপার বা লতানো। এখানে কিন্তু প্রত্যেকটা পর্বে তুমি একটু ভালো করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রত্যেকটা পর্বে দেখো কতগুলো এরকম কতগুলো মূল রয়েছে, ছোট ছোট কতগুলো মূল রয়েছে এখানে, যদিও যাচ্ছে কিন্তু প্রত্যেকটা অংশে কতগুলো মূল, আরো স্পষ্ট হবে মূলগুলো। এই অংশেও মূল রয়েছে,
প্রত্যেকটা পর্বে কিন্তু পর্ব থেকে কিন্তু মূল বেরিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পর্ব থেকে মূল বেরিয়েছে। দেখো এখানে মূলটা আরো বড়, দেখো এখানে মূলটা আরো বড়, এই যে মূলটা আরো বড়, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে কি এখানে এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। সমান্তরাল মানে বলছে এখানে সমান্তরাল কথাটার মানে হচ্ছে ঠিক এরকম বোঝায়। উদ্ভিদটা যদি এখানে লাগানো থাকে, ধর উদ্ভিদটা এখানে লাগানো থাকলো, সমান্তরাল মানে এটা যদি মাটির লেভেল হয়ে থাকে ও উদ্ভিদটা ঠিক এরকম ভাবে যাবে, মানে তোমার একদম উপর নিচ করে যাবে না। কিন্তু এরকম উদ্ভিদ আছে উপর নিচ করে যায়, যেমন কচু উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু মাটির উপর দিয়ে ঠিক সমান্তরাল ভাবে অবস্থান করে, সে কথা বলছে। মানে একদম সমানভাবে সুন্দরভাবে বেরিয়ে যাবে, দূরত্ব মাটি থেকে সব জায়গায় তার দূরত্ব মোটামুটি একটা সমান হবে, সমান্তরালভাবে প্রতিটি পর্ব থেকে গুচ্ছ মূল বেরিয়ে মাটি আঁকড়ে ধরে, যেমন ঘাস এবং আমূল। ঘাস জাতীয় যে উদ্ভিদটা আছে, দুর্বা ঘাস আমরা বলছি, দুর্বা ঘাস এখানে আমার কাছে, এখন আমি এখানে তোমাদেরকে দেখালাম একটু আগে, এই ধরনের ঘাস আছে, দুর্বা ঘাস যেটা আছে ঘাস উদ্ভিদের, এই উদ্ভিদের কাণ্ড কিন্তু ঠিক এরকম সাইড থেকে বের হবে, আবার সমান্তরালভাবে এটা অবস্থান করবে। আচ্ছা, এখন টেইলর বা শয়ানের ক্ষেত্রে বলছে এখানে যে এসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না। পুঁই শাকের যে গাছটা দেখো ঠিক এই রকমই কিন্তু, তাই না? পুঁই শাকের গাছটা অনেকটা কিন্তু এরকম মাটির উপর দিয়ে যাবে, কিন্তু এই মূলগুলো কিন্তু বের হবে না। এটা টেইলর বা শয়ান, এই উদ্ভিদের বৈশিষ্ট্য কি, মাটির উপর দিয়ে যাবে, ঠিক আছে, সমান্তরালভাবে সে কিন্তু অবস্থান করছে, কিন্তু এরকম কিন্তু বের হবে না, মূলগুলো কিন্তু বের এরকম ভাবে হবে না। আরোহী, যে সকল কাণ্ড কোনো অবলম্বন আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে, এরাই হচ্ছে আমরা বলছি এখানে ক্লাইম্বার বলছি বা আরোহী বলছি, যথা সিম, পান, তারপরে এখানে বলছি আমরা বেত। সিম, পানের ক্ষেত্রেও এটা হতে পারে। তারপর দেখো এই যে আরোহী, এই যে মাধবীলতা, যদি আমাদের বইতে উদাহরণ নেই, যেটা আছে সেটাই আমাদের দিতে হবে। এটা কিন্তু মাধবীলতা, দেখো পাশে যে কোনো কিছু থাকলেই সেটাকে অবলম্বন করে সে কিন্তু উপরে উঠেছে। দেখো আরেকটা ডালকে ধরে সে উপর দিকে ওঠার চেষ্টা করেছে। এই দেখো পেঁচাই নিয়েছে, এই যে পেঁচাই নিয়েছে, নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। তো এরকম ভাবে আমরা আমাদের কাণ্ডগুলোকে ভাগ করতে পারি। এখানে তোমাদেরকে উদাহরণগুলো পড়তে হবে, আর পড়তে হবে বিভিন্ন অংশ, কাণ্ডের কাজ পড়তে হবে, নামগুলো পড়তে হবে। পাতার বিভিন্ন অংশ নিয়ে আমরা আজকে একটু খালি কথা বলবো, পাতার কয়েকটি অংশ কি কি। আচ্ছা, এখন আমরা একটা আদর্শ পাতা, আমরা তো একটা আদর্শ পাতা, এটাকে আমরা একটা আদর্শ পাতা, একটি পাতাকে আমরা ধরলাম, এই পাতাটাকে আমরা ধরলাম একটা পাতা, এটা পাতা। এই পাতাটার কয়টি অংশ কি কি? আমার হাতে দেখো একটা পাতা দেখা যাচ্ছে। এখন এই পাতাটা জবা ফুলের পাতাও আমরা নিতে পারি। এখানে আমাদের এখানে যে বইতে দেওয়া আছে সেটা হলো জবা ফুলের পাতা দেওয়া আছে। জবা ফুলের পাতার ক্ষেত্রে কিন্তু ছবিটা কিন্তু এরকম হয়, অনেকটা ছবিটা কিন্তু এরকম হবে। ছবিটা অনেকটা এরকম হবে। আমাদের কিন্তু যদি পাতার গঠন আসে তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু ছবিটা কিন্তু আঁকাতে হবে, ছবিটা কিন্তু তখন কিন্তু আঁকাতে হবে আমাদেরকে, যে পাতা যদি আসে, ছবিটা একটা পাতার ছবি, সুন্দর করে পাতার ছবি আঁকাতে হবে, বিভিন্ন অংশ এটা চিহ্নিত করতে হবে। এটা কি পত্র শীর্ষ, এটা হচ্ছে পত্র কি, এটা হলো পত্র শীর্ষ, আমরা বলছি এটা কি পত্র শীর্ষ এটা। আচ্ছা, এটা হচ্ছে পত্র শীর্ষ। তারপরে এটা কি আসছে পত্র কিনারা, এই ধারগুলোকে আমরা কি বলছি পত্র কিনারা, কিনারা। আচ্ছা, তারপর আমরা কি বলছি পত্র কিনারা। তারপর বৃন্ত, পাতার এই অংশটাকে আমরা কি বলছি বৃন্ত, পাতার এই অংশটাকে আমরা কি বলছি, এটা হলো বৃন্ত। তারপরে পত্র ফলক, এই পুরোটাকে আমরা কিন্তু বলছি কি পত্র ফলক, এটা হলো পত্র ফলক। আর
এই পাতা দেখবা, পাতা যেখান থেকে উৎপন্ন হয়েছে এখানে কতগুলো মুকুলের মতো কতগুলো জিনিস উৎপন্ন হয়, ছোট ছোট কচি কাণ্ডের মতো। এখানে আমরা বলছি কাক্ষিক মুকুল, এটা আমরা কি বলছি? কাক্ষিক মুকুল। তারপরে পত্রমূল, এটাকে আমরা বলছি কি? পত্রমূল। পত্রমূল, এটাকে আমরা বলছি পত্রমূল। তাহলে মোটামুটি এই অংশগুলো কিন্তু জানা গেল একটা পাতার কয়টি অংশ এবং কি কি। আমি এই পাতাটাকে দেখি, এই পাতার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। এটা হচ্ছে পত্র শীর্ষ, পত্র কিনারা, পত্র মূল, পত্র ফলক। আমি কিন্তু সবকটা অংশ তোমাদেরকে বললাম। একটা ছোট পাতা নিয়েও আমরা বলতে পারি এক্ষেত্রে যে এই অংশগুলো দেখো, এটা হলো পত্র কিনারা, পত্র শীর্ষ, পত্র কিনারা, তারপরে পত্র মূল, পত্র বৃন্ত। তাহলে এই অংশগুলো এরকম ভাবে আমাদের চিনতে হবে, বলতে হবে। পত্র মূলটা কি? পাতার এই অংশটি কাণ্ড শাখা প্রশার গায়ে যুক্ত থাকে। তাহলে পত্র মূল কোনটাকে বলছি? যেটা আমাদের কি হচ্ছে কাণ্ডের শাখা প্রশার সঙ্গে সংযুক্ত থাকতে, সেটা হচ্ছে পত্র বৃন্ত। আর বলছি কি এখানে পত্র মূল কোনটা? এটা সংযুক্ত থাকছে যেখান থেকে পাতাটা শুরু, সেটাই হচ্ছে পত্র মূল। তারপর বৃন্ত বা বোটা বলছি কোনটাকে? বৃন্ত বলছি আমরা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত। আচ্ছা, পাতার এই যে দণ্ডাকার অংশটি হচ্ছে কিন্তু বৃন্ত। এই লম্বা অংশটাকে কিন্তু আমরা বলছি কি? বৃন্ত। এই যে লম্বা অংশটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলছি আসলে বৃন্ত। আর এটা কি আসলে? এটা হলো কাক্ষিক মুকুল। এই যে এটা হচ্ছে পাতার মধ্যে বের হচ্ছে ছোট ছোট কাক্ষিক মুকুল, আর এই অংশটাকে আমরা কি বলছি? পত্র বৃন্ত। আচ্ছা, তাহলে এই অংশ একটা পাতার আদর্শ অংশ। পাতার কি কাজ এটা পড়তে হবে। পাতার বিভিন্ন অংশ, একটা পাতার ছবি দেওয়া থাকবে উদ্দীপক হিসেবে, সেক্ষেত্রে তোমাদেরকে পাতার ছবিটা আঁকিয়ে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। এখানে মার্ক থাকবে, আবার থাকবে এর সঙ্গে উদ্ভিদের উল্লেখিত অংশটি উদ্ভিদের ক্ষেত্রে কি গুরুত্ব বহন করে, এক্ষেত্রে তুমি তোমার মতামত দাও। তখন তোমার পাতার কাজ বলতে হবে। সালোক সংশ্লেষণে সাহায্য করে পাতা, তারপর কি করে? উদ্ভিদের সৌন্দর্য বৃদ্ধি করে, কোনো কোনো রঙিন পাতা পরাগায়নেও সাহায্য করে। বিভিন্নভাবে আমরা পাতার কাজগুলো তখন বলবো। তো ঠিক আছে, আমরা আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমার মনে হয় তোমরা রিভিশন ক্লাসে আমি দ্রুত তোমাদেরকে একটা এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা দিলাম। তারপরেও চেষ্টা করব আমরা বিভিন্ন প্রকারের পাতা নিয়েও আমরা কথা বলবো এরপরে। বিভিন্ন প্রকার পাতা, আরও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের, সেক্ষেত্রেও তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে। আশা করি তোমাদের অধ্যায় নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। যেভাবে বললাম এরকমভাবে তোমরা যদি রিভিশনটা দিয়ে যাও, তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তো সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আবার আমাদের দেখা হবে আগামী ক্লাসে। আজ আল্লাহ হাফেজ।